প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আবারও ফিরে এসেছি আমাদের মাধ্যমিক জিওগ্রাফি অধ্যায়ভিত্তিক ক্লাস পর্যালোচনার। আজ ক্লাস 3। আমরা গতদিনে শেষ করেছিলাম নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা দিয়ে। আজকের আমরা নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বিস্তারিত পর্যালোচনা নিয়ে নতুন করে শুরু করব। আমরা ইতিপূর্বে নদী সম্পর্কে বিস্তারিত পড়েছি এবং নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে বিস্তারিত আলোচনাও করেছি। আজকের আমাদের পাঠ্য বিষয় হলো মূলত নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ সমূহগুলি, তাদের চিত্রসহ ব্যাখ্যা এবং বর্ণনা। নদীর সঞ্চয় কার্যের ফলে মূলত কি কি ভূমিরূপ গঠিত হয় সেগুলো এক এক করে আমরা পর্যালোচনা করব। 1 নম্বর দেখো, তোমরা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ পল্লল শঙ্কু ও পল্লল ব্যজ্জনী। এই পল্লল শঙ্কু বা পল্লল ব্যজ্জনী কাকে বলে সেটা আমরা ফার্স্টে জেনে নেব। তাহলে চলো। পর্বতের পাদদেশে নদীর ঢাল হঠাৎ কমে গেলে নদীবাহিত পলি, বালি, নুড়ি, কাঁকর শঙ্কুর আকারে পর্বতের পাদদেশে সঞ্চিত হয়। একে বলা হয় পল্লল শঙ্কু। কিন্তু পল্লল ব্যজ্জনী কাকে বলে? পল্লল শঙ্কুর ওপর দিয়ে নদী বিভিন্নভাবে প্রবাহিত হলে পল্লল শঙ্কুর আকৃতি হাত পাখার মতো দেখতে হয়। একে বলা হয় পল্লল ব্যজ্জনী। তোমরা ছবিটার দিকে লক্ষ্য করলে পল্লল শঙ্কু এবং পল্লল ব্যজ্জনীর মধ্যে পার্থক্য বুঝতে পারবে। 2 নম্বর ভূমিরূপে আসছি আমরা নদী বাঁক বা মিয়েন্ডার। নদী বাঁক বা মিয়েন্ডার কাকে বলে? পার্বত্য প্রবাহে থেকে এসে সমভূমি প্রবাহে নদী সামান্য কোনো বাধার সম্মুখীন হলে আঁকাবাঁকা গতিপথে প্রবাহিত হয়। নদীর এই আঁকাবাঁকা গতিপথকে বলা হয় নদী বাঁক বা মিয়েন্ডার। দেখো, আমাদের সঙ্গে একটা ছবি আছে। তাহলে আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। 3 নম্বর যে ভূমিরূপটি গঠিত হয় সেটা হলো অশ্বক্ষুর আকৃতির হ্রদ। অশ্বক্ষুর আকৃতির হ্রদ আমরা কাকে বলবো? সমভূমি প্রবাহে এসে নদী বাঁক যখন বৃদ্ধি পায়, নদী তখন বাঁকের খাড়া ঢাল অংশে ক্ষয়কার্য করে এবং মৃদু ঢাল অংশে সঞ্চয় কার্য করে। ফলে একসময় মূল নদী বাঁক থেকে তার মধ্যবর্তী অংশ ঘোড়ার খুরের মতো আকৃতিভাবে বিচ্ছিন্ন হয়ে যায় মূল নদী থেকে। যেহেতু ঘোড়ার খুরের মতো আকৃতি বিশিষ্ট হয়, তখন তাই একে অশ্বক্ষুর আকৃতির হ্রদ বলে। 4 নম্বর নদীদ্বীপ। নদীদ্বীপ কাকে বলছি আমরা? দেখো, সমভূমি প্রবাহে এসে নদীর বহন ক্ষমতা ক্রমশ কী হয়? হ্রাস পায়। ফলে নদী যে সকল পলি, বালি, নুড়ি, কাঁকর এগুলো পার্বত্য প্রবাহ থেকে বয়ে নিয়ে এসেছিল, সেগুলো নদীর যে মধ্যবর্তী অঞ্চল, সেই মধ্যবর্তী অঞ্চলে সঞ্চয় ঘটায়। এই ধরনের নদী মধ্যবর্তী অঞ্চলে সঞ্চয়কে
বলা হয় নদী দ্বীপ। উদাহরণ হিসাবে আমরা এখানে একটা বলতে পারি, আমাদের মাজুলি নদী দ্বীপ হলো নদী বদ্বীপের উদাহরণ। 5 নম্বর ভূমিরূপ কি? প্লাবন ভূমি। দেখো, মধ্য ও নিম্ন গতিতে নদীর গভীরতা কি পায়? হ্রাস পায়। এই সময় হঠাৎ মাত্র করে নদীর জলপ্রবাহ মাত্রা যদি বৃদ্ধি পায়, বৃষ্টিপাতজনিত কারণে বলতে পারো, কিংবা তুষার গলাজনিত কারণে বলতে পারো, তখন নদীর জল ধারণ ক্ষমতা যেহেতু কমে গেছে, সেহেতু দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি হয়। ফলে নদীর জলের সঙ্গে যে পলিরাশিগুলো মিশ্রিত অবস্থায় থাকে, সেই পলিরাশিগুলো দুপাশ অঞ্চলে থিতিয়ে গিয়ে একটা পলিগঠিত ভূমিরূপ গঠন করে। একে বলা হয় প্লাবন ভূমি। পরবর্তী পেজে আসছি। 6 নম্বর ভূমিরূপ স্বাভাবিক বাঁধ। আচ্ছা, এই নদী যে প্লাবন ভূমির সৃষ্টি হচ্ছিল, সেই প্লাবন ভূমি কিসের ফলে সৃষ্টি হচ্ছিল? নদীতে জলের পরিমাণ হঠাৎ মাত্র করে বৃদ্ধি পেলে নদী খাতের জল দুকুল ছাপিয়ে প্রবাহিত হয়ে জলস্থিত পলিরাশি সঞ্চিত হয়ে প্লাবন ভূমি গঠিত হচ্ছিল। এই নদীর যদি প্লাবনের পরিমাণ একাধিকবার হয়ে থাকে, তখন কি হয়? নদীর দু পাড়ে বা দুই উপকূলে স্বাভাবিকভাবে একটা উঁচু ভূমির সৃষ্টি হয়, পলি জমে জমে। এই ধরনের যে ভূমি দেখতে অনেকটা স্বাভাবিক বাঁধের মতো লাগে, তাই একে বলা হয় স্বাভাবিক বাঁধ। 7 নম্বর খাঁড়ি। নদী প্রবাহিত হয়ে আসে এবং এসে কোথায় গিয়ে মিলিত হয়? মোহনা অঞ্চলে গিয়ে মিলিত হয়। সেই মোহনার কাছে এসে মিলিত হওয়ার সময় নদী কি করে? একটা ফানেল আকৃতি বিশিষ্ট গঠন সৃষ্টি করে। তোমরা বাড়িতে কোনো ফানেল আকৃতির কোনো বস্তু দেখেছো? প্লাস্টিকের হতে পারে, আমরা কোনো তেল জাতীয় কিছু ঢালার জন্যে ব্যবহার করি, নিচের অংশটা সরু এবং ওপরের অংশটা গোলাকাকৃতির, এই ধরনের। ঠিক এই রকম একটা ভূমিরূপ গঠন করে। এই ধরনের ভূমিরূপকে বলা হয় খাঁড়ি। সর্বশেষ যে ভূমিরূপটি আসছে তাকে বলা হচ্ছে বদ্বীপ। নদী তার প্রবাহের একেবারে শেষ পর্যায়ে এসে, অর্থাৎ মোহনার সংলগ্ন অঞ্চলে পলি, বালি, নুড়ি, কাঁকর ইত্যাদি জমা করে বাংলা মাত্রাহীন বয়ের মতো, অর্থাৎ অঙ্কের ভাষায় ডেল্টা এর ন্যায় এক ধরনের ভূমিরূপ গঠন করে। তখন তাকে বলা হয় বদ্বীপ। তাহলে আজকের আমাদের এখানেই নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি শেষ হচ্ছে। কিন্তু আমরা একটু এই যে শেষ ভূমিরূপ পড়লাম, বদ্বীপ, নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এই বদ্বীপেরও কয়েকটি শ্রেণীবিভাগ রয়েছে। সেই শ্রেণীবিভাগটা জেনে নেব। কি কি? বদ্বীপের মূলত 4টি ভাগে ভাগ করেছে। ধনুক আকৃতির বদ্বীপ, অর্থাৎ পলি, বালি, নুড়ি, কাঁকর এগুলো জমা হয়ে যখন ধনুকের আকৃতি বিশিষ্ট হয়, তখন তাকে বলা হয় ধনুক আকৃতি বিশিষ্ট বদ্বীপ। উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি? গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী বদ্বীপ। আমাদের এই সকল জায়গা থেকে প্রশ্ন আসে খুবই, যে একটি ধনুকাকৃত বদ্বীপের উদাহরণ দাও।
তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। 2 নম্বর কি, পাখির পায়ের মতো আকৃতি বিশিষ্ট বদ্বীপ। তো পলি, বালি, নুড়ি, কাঁকর ইত্যাদি জমা হয়ে যখন পাখির পায়ের মতো আকৃতি বিশিষ্ট নেয়, ভূমিরূপ গঠন করে, তখন তাকে বলা হয় পাখির পায়ের মতো আকৃতি বিশিষ্ট বদ্বীপ। এমনই একটি বদ্বীপের উদাহরণ কি, মিসিসিপি মিসৌরি নদী বদ্বীপ। 3 নম্বর কি, করাতের দাঁতের মতো বদ্বীপ। অর্থাৎ নদীবাহিত পলি, বালি, নুড়ি, কাঁকর এগুলো জমা হয়ে যখন করাতের দাঁতের মতো আকৃতি বিশিষ্ট হয়, তখন তাকে বলা হয় করাতের দাঁতের মতো আকৃতি বিশিষ্ট বদ্বীপ। এমনই একটি বদ্বীপের উদাহরণ কি, ইটালির তাইবার বদ্বীপ। 4 নম্বর, খাঁড়ীয় বদ্বীপ। এই খাঁড়ীয় বদ্বীপের এমনই একটি উদাহরণ কি, জার্মানির রাইন নদীর বদ্বীপ। ওকে।